আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত লাভরভ। সুদানে আরএসএফের হামলায় রাজধানী থেকে পালিয়েছে ৩,২৪০ পরিবার। ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দি ফিলিস্তিনিরা। ইসরায়েলে ভের হামলা শুরু করবে হুতি। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ রোববার জানিয়েছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতে প্রস্তুত। তবে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে রাশিয়ার মূল শর্তগুলো থেকে 1 ইঞ্চিও সরে আসবে না তার দেশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানের চেষ্টা চালালেও এখনও পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এই সংঘাতের সমাধান হয়নি। গত মাসে তিনি হঠাৎ করেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেন। পশ্চিমী গণমাধ্যমে খবর ছড়িয়েছিল যে বৈঠক বাতিলের পর পুতিন নাকি ল্যাভরভের প্রতি ক্ষুব্ধ। তবে ক্রেমলিন শুক্রবার এ দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে রাশিয়া এখনও ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে সরেনি। রুশ রাষ্ট্র সংবাদ নভিস্তে ল্যাভরভ বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আমি বুঝতে পারি যে নিয়মিত যোগাযোগ অত্যন্ত প্রয়োজনীয় ও ইউক্রেন ইস্যু ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে আমরা ফোনে কথা বলি এবং প্রয়োজনে মুখোমুখি বৈঠকের জন্য প্রস্তুত। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় 19% ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে, যেগুলোকে তারা নিজেদের আইনগত অংশ বলে দাবি করছে। ইউক্রেন এবং পশ্চিমী দেশগুলো তবে এ দখল স্বীকার করতে অস্বীকার করে। ল্যাভরভ বলেন, আগস্টে আলাস্কার অ্যাঙ্কারেজে পুতিন ও ট্রাম্পের শীর্ষ বৈঠকে যা বোঝাপড়া হয়েছিল তা পুতিনের 2024 জুনের দাবি ও ট্রাম্পের দূত স্টিভ উইটকফের প্রস্তাবনার উপর ভিত্তি করে গঠিত হয়। সুদানে আরএসএফের হামলায় রাজধানী থেকে পালিয়ে গেছে ৩,২৪০ পরিবার। সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাসেরে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় ৩,২৪০টি পরিবার পশ্চিমাঞ্চলের শহরে পালিয়ে গেছে। শনিবার একটি স্থানীয় সমন্বয় সংস্থা জানিয়েছে। জেনারেল কোঅর্ডিনেশন ফর ডিসপ্লেসড পার্সনস অ্যান্ড রিফিউজিস একটি বিবৃতিতে জানিয়েছে, প্রায় ১৬,২০০ মানুষের খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, পয়ঃনিষ্কাশন, আশ্রয় সামগ্রী ও মানসিক সহায়তা প্রয়োজন এই বাস্তুচ্যুত পরিবারগুলোর। সংস্থাটি সতর্ক করে বলেছে, বাস্তুচ্যুত বেসামরিকদের অবস্থার অবনতি ও মৌলিক চাহিদার ঘাটতির কারণে ক্রমেই আরও কঠিন পরিস্থিতির মুখে পড়ছে। স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বেসামরিকদের ওপর গণহত্যা চালানোর পর গত ২৬শে অক্টোবর আরএসএফ এল ফাশর দখল করে। শুক্রবার আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এমএসএফ জানিয়েছে, এল ফাশর থেকে বাস্তুচ্যুতদের মধ্যে পুষ্টিহীনতার ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন মাহি সংস্থা আইএমও এর হিসাব অনুযায়ী গত ২৬শে অক্টোবর থেকে এখন পর্যন্ত এল ফাশর ও আশেপাশের এলাকা থেকে পালিয়ে গেছে ৮১,০০০ মানুষ। এদিকে যুদ্ধের ভয়াবহতায় গাজার পর আরেক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল ফাশার। র্যাপিড সাপোর্ট ফোর্সেসের গত ২৬শে অক্টোবর শহরটি দখল করার পর ভয়াবহতা তীব্র আকার ধারণ করেছে। সেখানে নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে। জাতিসংঘ সতর্ক করেছে, এল ফাশারে বেসামরিক মানুষের বিরুদ্ধে অকল্পনীয় নৃশংসতা চালানো হচ্ছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী শহরের মোট 2,60,000 মানুষের মধ্যে অন্তত ৮২,০০০ মানুষ এলাকা ছেড়ে ফেলিয়ে গেছে। বহু মানুষ আটকা পড়েছে, নিরাপদে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। শনিবার জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবাধিকার প্রতিনিধি লি ফ্যাং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় বলেছেন, গত 10 দিনে এল ফাশরে ভয়াবহ হামলা চালানো হয়েছে। 18 মাসের অবরোধ ও সংঘাত থেকে বেঁচে থাকা সাধারণ মানুষের ওপর নৃশংসতার মাত্রা কল্পনাতীত। ইসরায়েলে ভূগর্ভস্থ গোপন কারাগার, বন্দি ফিলিস্তিনিরা। ইসরায়েলের গোপন ভূগর্ভস্থ কারাগার রাকেফেত, যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কয়েক ডজন ফিলিস্তিনিকে আটকে রেখেছে ইসরায়েল, যাদের বেশিরভাগকেই কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। রাকেফেতের বন্দিরা কখনো দিনের আলো দেখেন না, পর্যাপ্ত খাবার পান না, এমনকি তাদের পরিবার বা বাইরের জগতের কোনো খবরও জানতে পারেন না। ইসরায়েলি সেনাদের অমানবিক নির্যাতনের শিকার হন তারা। আটক ব্যক্তিদের মধ্যে অন্তত 2 জন বেসামরিক নাগরিক আছেন। একজন 34 বছর বয়সী নার্স, যাকে 2023 সালের ডিসেম্বরে হাসপাতালে কর্মরত অবস্থায় আটক করা হয়।
আরেকজন 18 বছর বয়সী খাবার বিক্রেতা। 2024 সালের অক্টোবরে ইসরায়েলি চেকপয়েন্ট থেকে তাকে আটক করা হয়, অথচ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উভয় বন্দীর আইনজীবী হিসেবে কাজ করছেন ইসরায়েলের নির্যাতন বিরোধী জনসাধারণ কমিটি PCATI। এ দুই ফিলিস্তিনিকে জানুয়ারি থেকে রাকেফেত কমপ্লেক্সে রাখা হয়েছে। আটকের পর থেকেই নিয়মিত মারধর ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। রাকেফেতের জানালাবিহীন কক্ষে 3 থেকে 4 জনকে গাদাগাদি করে রাখা হয়, যেখানে বাতাস চলাচলের কোনো ব্যবস্থা নেই। তারা নিয়মিত মারধর ও কুকুর দিয়ে আক্রমণের শিকার হন। পর্যাপ্ত চিকিৎসা ও খাদ্য থেকেও বঞ্চিত। সম্প্রতি ইসরায়েলের উচ্চ আদালত স্বীকার করেছে ফিলিস্তিনি বন্দীদের পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না। বন্দীদের কখনো কখনো 2 দিন পর মাত্র 5 মিনিটের জন্য বাইরে বের করা হয়। PCATI এর নির্বাহী পরিচালক তাল স্টেইনার এ পরিস্থিতিকে ইচ্ছাকৃতভাবে নিপীড়ন বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, কাউকে মাসের পর মাস ভূগর্ভে আটকে রাখা নিপীড়নমূলক। দীর্ঘ সময় অন্ধকারে থাকায় বন্দীদের মানসিক ভারসাম্য ও ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয় এবং শরীর ভিটামিন ডি উৎপাদন করতে পারে না। এমনকি স্বাভাবিকভাবে শ্বাস নিতেও কষ্ট হয়। রাকেফেত কারাগারটি 80 দশকের শুরুতে ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখার জন্য নির্মাণ করা হয়েছিল, কিন্তু কয়েক বছর পরেই এটি অমানবিক বলে বন্ধ করে দেওয়া হয়। তবে 2023 সালের 7 অক্টোবর হামলার পর ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এটি আবার চালুর নির্দেশ দেন। এই কারাগারের সব কক্ষ, ব্যায়ামঘর ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ কক্ষ সবই মাটির নিচে। সরকারি তথ্য অনুযায়ী 1985 সালে বন্ধ হওয়ার সময় রাকেফেদে মাত্র 15 জন বন্দী ছিলেন, কিন্তু এখন সেখানে প্রায় 100 জনকে গাদাগাদি করে রাখা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, রাকেফেদ কারাগারটি হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের রাখার জন্য পুনরায় খোলা হয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েল গাজা থেকে 1700 জন ফিলিস্তিনিকে আটক করে। ইসরায়েলে ফের হামলা শুরু করবে হুথি। সম্প্রতি জার্মানি ও ব্রিটেন অভিযোগ করেছে মহাকাশে তাদের উপগ্রহগুলোকে অনুসরণ করছে রাশিয়া। গত কয়েক সপ্তাহে একাধিকবার জ্যামিং কিংবা কক্ষপাতে চলে আসার মতো ঘটনা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে। পশ্চিমাদের অভিযোগ, মহাকাশে তাদের কৃত্রিম উপগ্রহগুলোর ওপর নিয়মিত নজরদারি করা হচ্ছে। এর জেরে একদিকে যেমন দেশের সংবেদনশীল তথ্য বিদেশিদের হাতে চলে যাচ্ছে, তেমনি প্রভাব পড়ছে অসামরিক বিমান চলাচলেও। বিশ্বব্যাপী থিঙ্ক ট্যাঙ্ক RANDর তথ্য অনুযায়ী সামরিক নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম ব্যাহত হওয়ার পাশাপাশি বিমান চলাচলেও প্রভাব পড়তে পারে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। লেবাননে 2024 সালের নভেম্বর থেকে চলমান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে চালানো সর্বশেষ এই হামলায় কমপক্ষে 2 জন নিহত হয়েছেন। রোববার 9 নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, বিনতে জাবাইলের আল সাওয়ানে এবং খিরবেত সেলমের মধ্যবর্তী একটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় 1 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা NNA জানিয়েছে, একটি ইসরায়েলি ড্রোন ওই এলাকায় একটি পিকআপ ট্রাকে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, নাবাতিহের ইকলিম আল তুফার এলাকায় হুমিনে আল ফাউকা হামিলা সড়কে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় আরও 1 জন নিহত হয়েছেন। NNA জানিয়েছে, ইসরায়েলি ড্রোনগুলো টায়ার জেলা এবং এর আশপাশের এলাকা, নাবাতিহে প্রদেশ, ইকলিম আল তুফা অঞ্চল এবং বিনতে জাবাইলের কিছু অংশের ওপর দিয়ে কম উচ্চতায় উঠছিল। এই হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই অভিযান 2024 সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ সামরিক হামলায় রূপ নেয়। এই আগ্রাসনে এখন পর্যন্ত 4000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000 মানুষ আহত হয়েছেন।